ওয়েলকাম ব্যাক টু আদনানস একাডেমি চ্যানেল। মাই বিলাভড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমি আমার প্রিভিয়াস লেকচারে কিভাবে আমরা 39টা বর্ণ ব্যঞ্জন বর্ণ কিভাবে মুখস্থ রাখতে হয় বা কিভাবে টেকনিক্যালি মুখস্থ রাখতে হবে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিলাম। তো আজকের ক্লাসে আমি এই ব্যঞ্জন বর্ণ থেকে কিভাবে এই 10টা পয়েন্ট অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, শেষধ্বনি, স্পর্শধ্বনি, অন্তস্থ বর্ণ, নাসিক্য ধ্বনি, তারুণ্যজাত বর্ণ এবং পরাশ্রয়ী বর্ণ কোনগুলা সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই 39টা লেটার বা বর্ণ থেকে কিভাবে আমরা সেটা ফাইন্ড আউট করব সেই জিনিসটা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি ইনশাআল্লাহ এন্ড অফ দ্য লেকচার ইউ উইল বি বেনিফিটেড এবং ইজিলি এই ব্যঞ্জন বর্ণগুলো খুব সহজে মনে রাখতে পারবেন। তো সেই আশায় আমি ইনশাআল্লাহ আজকে ক্লাসটা শুরু করতেছি। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি এখানে প্রিভিয়াস লেকচারে বলেছিলাম 39টা লেটারের মধ্যে প্রথম 25টা বর্ণ ক চ ট প দিয়ে আমরা মুখস্থ রাখতে পারবো এবং এই ক চ ট প জিনিসটা আসছে যে ক চ ট ত প, অর্থাৎ প্রত্যেকটা সারির প্রথম লেটারটাকে আমরা যথাক্রমে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং ফ বর্গীয় বলে 25টা লেটার আমরা স্পর্শধ্বনিকে খুব সহজে মনে রাখতে পারবো। দেন অন্তস্থ জ, ভবিন্দ্র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, রবীন্দ্র, অন্তস্থ, খণ্ডত, অনস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এভাবে টোটাল 39টা লেটার আমরা ইজিলি মনে রাখতে পারবো। তো ভিউয়ার্স, দেখা যাক এই 39টা বর্ণের মধ্যে কোনগুলো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ সেই জিনিসটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। দেখা যাক এখানে 25টা বর্ণের মধ্যে প্রথম 25টা বর্ণকে বলা হচ্ছে যে স্পর্শধ্বনি। এটা আমি প্রিভিয়াস লেকচারে বলেছিলাম। প্রত্যেকটা এই যে স্পর্শধ্বনিগুলোর মধ্যে এই ক চ ট ত প বর্গীয় বর্ণগুলোর মধ্যে প্রথম লেটার যেটা আছে এটা হচ্ছে যে ক। ওকে, ইটস ক, ইটস খ। একটু লক্ষ্য করো, আমি যখন ক বলি তখন একটু মোলায়েম, একটু কোমল, কিন্তু যখন খ বলি তখন কিন্তু একটু এমফাসাইজ করতে যাচ্ছি, জোর দিচ্ছি। তাহলে যেগুলা উচ্চারণ করার সময় একটু কম প্রেসার পড়ে বা একটু কোমল বা একটু মোলায়েম মনে হয়, ওটাকে আমরা বলবো কি অল্পপ্রাণ। ঠিক আছে, তাহলে এখানে ক, খ, গ, ঘ, ম। একটু লক্ষ্য করো, এই ক আর ক বলার সময় কিন্তু আমরা তেমন প্রেসার ক্রিয়েট করতেছি না। দ্যাটস ওয়াই এই ক আর গ হবে অল্পপ্রাণ। ওকে, এটা থাক আপাতত। আর আমাদের নেক্সট যে দুইটা আছে, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে কি ঘ। অর্থাৎ খ এবং ঘ বলার সময় আমরা কিন্তু একটা এমফাসাইজ করতেছি, একটা প্রেসার ক্রিয়েট করতেছি, একটা চাপ দিচ্ছি। দ্যাটস ওয়াই এই খ এবং ঘ কে বলা হচ্ছে মহাপ্রাণ, ক এবং গ কে বলা হচ্ছে অল্পপ্রাণ। এট দ্য সেম টাইম এখানে চ হচ্ছে যে অল্পপ্রাণ, যেহেতু চ, ইটস চ, আর এটা হচ্ছে ছ, সুতরাং এটা হচ্ছে মহাপ্রাণ আর এটা হচ্ছে বর্গীয় জ, এটা হচ্ছে কি অল্পপ্রাণ। সরি, হ্যাঁ অল্পপ্রাণ। একইভাবে ট অল্পপ্রাণ, ড অল্পপ্রাণ, ত অল্পপ্রাণ, দ অল্পপ্রাণ। একইভাবে আমরা বলতে পারি ফ অল্পপ্রাণ, ব হচ্ছে কি অল্পপ্রাণ। এবার লক্ষ্য করো, আমাদের যে ওয়ার্ড, যে লেটারগুলো আমরা এখানে মার্ক করিনি, এগুলো নিঃসন্দেহে কি হবে মহাপ্রাণ। অর্থাৎ এগুলো আমরা চাপ দিচ্ছি বা আমরা এমফাসাইজ করে বলতেছি বলে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, তাহলে ছ, এটা হচ্ছে বর্গীয় জ, ঝ, প্রেসার ক্রিয়েট করতেছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি মহাপ্রাণ। ঠ, ইটস ঢ, ইটস থ, ধ, ফ, ভ। ওকে, তা এইজন্য এটা আমি এখানে লাল মার্ক যেগুলো করছি এরা সবাই হচ্ছে অল্পপ্রাণ, আর যেগুলো আমি এই যে ব্লু কালারের যেগুলো মার্ক করছি এগুলো হচ্ছে কি মহাপ্রাণ। আই হোপ ইউ অল গেট ইট হোয়াট আই ওয়ান্টেড টু মিন। ওকে, এবার আসো ঘোষ এবং অঘোষ। আসলে ঘোষ এবং অঘোষ এই ধ্বনিগুলো নির্ধারণ করা হয় আমরা যখন লেটার বা বর্ণগুলো যখন উচ্চারণ করব তখন যে পরিমাণে কম্পিত হবে বা কম্পন সৃষ্টি করবে তার উপর বেস করে। আসলে মোটামুটি প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করার সময় কি হয়, কম্পন সৃষ্টি হয়, কিন্তু তুলনামূলকভাবে যেগুলোর ক্ষেত্রে বেশি হয় কম্পন, ওগুলাকে আমরা এই যে ঘোষ ধ্বনি বলবো। আর যেগুলোর ক্ষেত্রে একটু কি কম হয়, কম্পনটা একটু কম হবে, ওগুলোকে আমরা বলবো কি অঘোষ বর্ণ। ঠিক আছে, তো দেখা যাক এখানে অ্যাকর্ডিং টু বাংলার ব্যাকরণ, অ্যাকর্ডিং টু বেঙ্গলি গ্রামার, এখানে প্রথম এই 5টা লেটারের মধ্যে, প্রত্যেকটা বর্গের মধ্যে 5টা লেটারের মধ্যে প্রথম যে দুইটি বর্ণ থাকবে ওগুলোকে বলা হয় অঘোষ। ওগুলো কি বলা হয়, অর্থাৎ এই টোটাল পার্টটাকে বলা হয় অঘোষ।
আর এখানে যে তিনটা পার্ট বাকি আছে এই তিনটা পার্টকে বলা হয় কি ঘোষ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো অঘোষ ধ্বনি, আর এটাকে বলবো ঘোষ। ঠিক আছে, অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে লেটার দুটি আছে প্রত্যেকটা বর্গীয়তে ওগুলো উচ্চারণ করার সময় তেমন কম্পন হয় না, এজন্য এগুলোকে বলা হয় অঘোষ বর্ণ। আর পরবর্তী যে লেটারগুলো আছে ওগুলোতে উচ্চারণ করার সময় কি একটু কম্পন বা একটু কম্পন বেশি সৃষ্টি হয় বলে ওগুলোকে আমরা কি বলবো ঘোষ ধ্বনি বলবো। আই হোপ ইউ গেট ইট। তাহলে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ গেল। এবার আমরা জানবো শীষ ধ্বনি কোনগুলা, অর্থাৎ যে ধ্বনি বা যে বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের এই যে শ্বাসটা খুব বেশি পরিমাণে ধরে রাখতে হয় ওগুলাকে আমরা বলবো কি ঊষ্মধ্বনি বা শীষ ধ্বনি। এখন এই শীষ ধ্বনিগুলো মনে রাখার উপায় হচ্ছে যে একটা টেকনিক্যালি মনে রাখতে হবে, সেটা হচ্ছে 302। ইটস 302। অর্থাৎ এটা বললাম কেন, এটা দ্বারা বোঝালাম যে এই শীষ ধ্বনিগুলো মনে রাখার টেকনিক হচ্ছে প্রথমে 3 লিখছিলাম আমি 300, তার মানে এখানে স যতগুলো আছে 39টা বর্ণের মধ্যে 3টা স চলে আসবে। আমরা সবাই জানি মূর্ধন্য স, দন্ত স, হ, সরি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তিনটা স আছে না, ওই তিনটা স হচ্ছে কি আমাদের শীষ ধ্বনির অন্তর্ভুক্ত, যেটাকে ঊষ্মধ্বনি বলা হয়। এবং এখানে এই যে তালব্য স, মূর্ধন্য স এবং কি একটা দন্ত স এবং একটা হচ্ছে কি হ। তো এই হ কে আমরা 2 ধরলাম এবং এই তিনটা স কে আমরা 3 ধরলাম। এভাবে আমরা টেকনিক্যালি শীষ ধ্বনিগুলো মুখস্থ রাখতে পারি 302, অর্থাৎ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো স্পর্শ ধ্বনি কোনগুলা। এই যে আমি বললাম প্রথমে ক, চ, ট, ত, প দিয়ে যে 25টা বর্ণ আমি সহজে মনে রাখতে পারবো ওটাকে আমরা কি বলবো স্পর্শ ধ্বনি বলবো। অর্থাৎ ক, চ, ট, ত, প যে 25টা বর্ণ আছে ওই 25টা বর্ণকে আমরা কি বলবো, অর্থাৎ এই ছন্দ দিয়ে বা এই শব্দ দিয়ে আমরা যে 25টা বর্ণ প্রথমে মুখস্থ রাখছি ওই 25টা বর্ণকে এক কথায় কি বলা হয় স্পর্শ ধ্বনি বলা হয়। আই হোপ ইউ গেট ইট। এখন লক্ষ্য করো ভিউয়ার্স, এখানে অন্তস্থ বর্ণ কোনগুলা। অন্তস্থ বর্ণ একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখানে অন্তস্থ বর্ণ বলা হয় এই যে অন্তস্থ যেখান থেকে শুরু হয়েছে ওইগুলাকে বলা হয় কি অন্তস্থ বর্ণ। এবার আসো আমরা একটু সেগুলো মার্ক করি। এখানে অন্তস্থজ, গোবিন্দর, ল এবং কি অন্তস্থজ, গোবিন্দর, ল এই তিনটা লেটারকে বলা হয় অন্তস্থ বর্ণ। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি অন্তস্থজ, গোবিন্দর, ল এগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। এবার আসো নাসিক্য ধ্বনি কোনগুলা, অর্থাৎ এখানে এই লেটারগুলোর মধ্যে যে লেটারগুলো উচ্চারণ করার সময় বা যে বর্ণগুলো উচ্চারণ করার সময় নাক থেকে শব্দ নিশ্চিত হচ্ছে বলে মনে হয় ওগুলাকে বলা হয় কি নাসিক্য ধ্বনি। যেমন ফর এক্সাম্পল ইয়, সরি উ, ইয়, মূর্ধন্য, দন্থন, ম, অর্থাৎ এই লেটারগুলো উচ্চারণ করার সময় আমাদের নাক দিয়ে ধ্বনি নিশ্চিত হচ্ছে বলে মনে হয়। এজন্য এই 5টা লেটারকে আমরা কি বলবো নাসিক্য ধ্বনি বলে আখ্যায়িত করতে পারবো। ইটস ম, নিয়, মূর্ধন্য, দন্তন, ম, এই 5টা লেটারকে বলা হয় নাসিক্য ধ্বনি। আই হোপ ইউ গেট ইট। নেক্সট ওয়ান তারণজাত বর্ণ কোনগুলা। তারণজাত বর্ণ হচ্ছে যে এই দুটা লেটার ধুবিন্দর, ধুবিন্দর, এই দুটা লেটারকে বলা হয় তারণজাত বর্ণ। ওকে, ধুবিন্দর এবং কি ইটস ধুবিন্দর। ওকে, এই দুটো লেটারকে বলা হয় তারণজাত বর্ণ এবং বাকি যে বর্ণগুলো রয়েছে এগুলাকে বলা হয় কি পরাশ্রয়ী বর্ণ। ওকে, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এই যে খণ্ডথ, অনস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই চারটা লেটার বা চারটা বর্ণ কোনোভাবে একাকি অর্থ প্রকাশ করতে পারে না এবং এরা নিজেদের মিনিংটা বোঝানোর জন্য কোন একটা শব্দের উপর কোন একটা বর্ণের উপরে বসে এবং ভাব প্রকাশ করে। এজন্য এদেরকে বলা হয়
পরাশ্রয়ী বর্ণ, অর্থাৎ যারা নিজেরা যে সকল বর্ণ নিজেরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে না তাদেরকে আমরা কি বলবো? পরাশ্রয়ী বর্ণ বলবো, কারণ এরা অন্যের উপরে, অন্য বর্ণের উপরে কি করে? ডিপেন্ড করে থাকে বলে এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তাহলে খণ্ডত, দেন অনস্বর, বিসর্গ, এন্ড লাস্ট ফাইনাল ওয়ান চন্দ্রবর্ণ। ওকে, আশা করি সবাই ব্যঞ্জন বর্ণ কিভাবে আমরা মনে রাখবো সমাজে সেই জিনিসটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ তোমরা ফিউচারে এই ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে ইনশাআল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না। সেই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আমি আমার আজকের ক্লাসটা শেষ করলাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with আপনার একাডেমি চ্যানেল। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।